ইতিহাস সর্বোচ্চ প্রবাসী আয় অর্জনের আভাস চলতি অর্থবছরে। মার্চে রেকর্ড $3.29 বিলিয়ন রেমিটেন্স আসার পর এপ্রিলে রেমিটেন্স এসেছে $2.61 বিলিয়ন। রেমিটেন্সের জোয়ারে বেড়েছে রিজার্ভও। 10 মাসে বিগত অর্থবছরের সর্বোচ্চ $26.71 বিলিয়ন গ্রস রিজার্ভ অতিক্রম করেছে। এদিকে সারা দেশে সর্বোচ্চ সংখ্যক জমিতে এবার চাষ হচ্ছে আম। উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হলে এটি হবে দেশের ইতিহাসে সর্বোচ্চ আম উৎপাদন। জানাবো ঈদ ঘিরে মশলার বাজার পরিস্থিতি, আলোচনা করব দেশের শেয়ার বাজার, বিনিয়োগ লেনদেন নিয়েও, সঙ্গে বন্দর ও হাটের খবর থাকছে। সপ্তাহর শুরুর বৌনি আয়োজনে আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। বলছিলাম মার্চের রেকর্ড $3.29 বিলিয়ন রেমিটেন্স আসার পর এপ্রিলেও রেমিটেন্স এসেছে $2.5 বিলিয়ন বেশি। বিগত 20-21 অর্থ বছরে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল $24.77 বিলিয়ন রেকর্ড। তবে চলতি অর্থ বছরের 10 মাসেই রেমিটেন্স $24 বিলিয়ন ছাড়িয়েছে। আভাস আছে যে ইতিহাস সর্বোচ্চ প্রবাসী আয় অর্জন হতে চলেছে চলতি অর্থ বছরে। আমরা বিভিন্ন অর্থ বছরে রেমিটেন্সের প্রবাহ দেখে নিতে পারি, যেখানে আমরা দেখছি যে চলতি অর্থ বছর অর্থাৎ 2024-25 অর্থ বছরে $24.39 বিলিয়ন রেমিটেন্স এসেছে মাত্র 10 মাসে। আর 2 মাস রয়েছে। 2 মাসে যেই গড় রয়েছে চলতি বছরে, তাতে $5 বিলিয়ন অন্তত রেমিটেন্স প্রত্যাশা করা যায়। তাতে $30 বিলিয়ন রেমিটেন্স ছুঁই দাঁড়াবে, অথবা $30 বিলিয়ন রেমিটেন্স হবার সম্ভাবনা রয়েছে, যেহেতু একটি ঈদ রয়েছে সামনে। ঈদুল আজহার তে প্রবাসীরা দেশের তাদের আত্মীয় স্বজনদের টাকা পাঠাবেন, তো সেখান থেকে আমরা প্রত্যাশা করতে পারি যে $30 বিলিয়ন রেকর্ড হতে চলেছে চলতি অর্থ বছরে। 2023-24 অর্থ বছরে রেমিটেন্স ছিল $23.91 বিলিয়ন, বা প্রায় $24 বিলিয়ন কাছাকাছি, যা ইতিমধ্যে অতিক্রম হয়ে গেছে। 2022-23 অর্থ বছরে ছিল $21.61 বিলিয়ন। 2020-21 অর্থ বছরে আমরা দেখছি যে সর্বোচ্চ রেমিটেন্স রেকর্ড বাংলাদেশে $24.77 বিলিয়ন। সে সময় করোনা মহামারী পরেও আসলে প্রবাসী আয়ের যেই প্রবাহ সেটি বেড়ে চলেছিল। 2019-20 অর্থ বছরে $18 বিলিয়ন। এর আগে বাংলাদেশ রেমিটেন্স ক্রমেই বেড়েছে। 2015-16 থেকে যদি আমরা সেই চিত্রটিও দেখে নিতে পারি। বলছিলাম যে রেমিটেন্সের প্রবাহ, এই রেমিটেন্সের প্রবাহের উপরে ভর করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে চলেছে। ইতিবাচক মাইল ফলক ছুঁয়েছে বলা চলে। গ্রস রিজার্ভ 10 মাসে বিগত অর্থ বছরের সর্বোচ্চ $26.71 বিলিয়ন অতিক্রম করেছে। আমরা দেখতে পারি যে রেমিটেন্সের জোয়ারেই মূলত বলা চলে যে রিজার্ভ $27 বিলিয়ন ছাড়িয়েছে। এরই মধ্যে গ্রস রিজার্ভের কথা আমরা বলছি। আমরা রিজার্ভের যে চিত্র সেটি একটু দেখে নিতে পারি। বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ রিজার্ভের ছিল 2020-21 অর্থ বছরে $46.39 বিলিয়ন। তারপর থেকে আসলে রিজার্ভ দিয়ে আমদানি, দায় পরিশোধ সহ বিভিন্ন ভাবে আসলে সেই রিজার্ভ ব্যয় হতে থাকে, কমতে থাকে রিজার্ভ। তবে সেখান থেকে আবারও উত্তরণ শুরু হয়েছে, এবং আমরা যেটি দেখছি যে গত অর্থ বছরের সর্বোচ্চ $26.71 বিলিয়ন রিজার্ভের যে সীমা সেটি ইতোমধ্যে অতিক্রম করেছে 2024-25 অর্থ বছরের 10 মাসে $27.41 বিলিয়ন দাঁড়িয়েছে রিজার্ভ। তো এখান থেকে আরও উত্তরোত্তর উন্নতি হতে থাকবে যখন রেমিটেন্সের প্রবাহ ভালো থাকবে। পাশাপাশি যদি রপ্তানি আয় বৃদ্ধি পায়, তখন দেখা যাবে যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বাড়তে থাকবে। এদিকে চলতি মৌসুমে আম চাষিরা স্বপ্ন বুনছেন পাকা আম ঘরে তোলার। চলতি অর্থ বছরের রেকর্ড 20,05,064 হেক্টর জমিতে আম উৎপাদন হচ্ছে। এবার সর্বোচ্চ 26,69,620 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। গত অর্থ বছরের কাছাকাছি ছিল। আমরা একটু দেখে নিতে পারি যে আম কি পরিমাণ জমিতে আবাদ হয়েছে এবং সেখান থেকে কি ধরনের উৎপাদন বা ফলন আশা করা হচ্ছে। আমের উৎপাদনের চিত্র আমরা যদি দেখি যে 2024-25 অর্থাৎ চলতি বছর এবং গত বছরে প্রায় সমপরিমাণ জমিতে আমের আবাদ হয়েছিল। সেখান থেকে আমরা দেখছি যে গত বছর এবং চলতি বছরে 20 লাখ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। সেখান থেকে উৎপাদন হয়েছে মোটামুটি বলা চলে যে 25 লাখ মেট্রিক টন গত বছরে। এবার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 26 লাখ মেট্রিক টন।
তো সেখান থেকে আমরা দেখছি যে আগের অর্থবছর 2022-23-এ কিছুটা বেশি ছিল, তবে 2023-24-এ আমরা দেখেছি গত বছর বেশ কিছু প্রাকৃতিক দুর্যোগের ব্যাপার ছিল। অনাবৃষ্টিও যেমন ছিল, তেমনি আবার একটা সময় এসে অতিবৃষ্টিও হয়েছে। তবে এবছর অনাবৃষ্টি বা অতিবৃষ্টি এখন পর্যন্ত তেমন একটা দেখা যায়নি, ফলে ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন যে আমের উৎপাদন এবার ভালো হতে পারে। তো সেখান থেকে আসলে তারা স্বপ্ন বুনছেন এবং এই আম খুব শীঘ্রই বাজারজাতকরণ হতে চলেছে। আমের একটি পঞ্জিকা রয়েছে, ম্যাঙ্গো ক্যালেন্ডার আমরা বলি, সেই অনুসারে ইতোমধ্যে সেই আম বাজারজাতকরণের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কাল থেকেই সাতক্ষীরার বাগানগুলোতে শুরু হয়েছে গোবিন্দভোগ, গোপালভোগ সহ স্থানীয় জাতের আম বাজারজাতকরণ প্রক্রিয়া। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে বাগানগুলোতে ভিড় করেছেন পাইকাররা। এই বিষয়ে বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, দেখতে পাচ্ছি যে আপনি আম বাগানে দাঁড়িয়ে আছেন এবং আমগুলো প্রায় পরিণত হয়েছে। তো আম কি এখনই বাজারজাতকরণ শুরু হয়েছে কিনা পুরোদমে জানাবেন, এবং আমের প্রতি ব্যবসায়ীদের আগ্রহ কেমন দেখছেন? যারা আম চাষ করলেন তারা লাভের প্রত্যাশা করতে পারছে কিনা? শাফিন, সাতক্ষীরার যে আম বাগানগুলো রয়েছে, আম বাগানগুলো থেকে এবার আম সংগ্রহের জন্য জেলা প্রশাসন থেকে যে ক্যালেন্ডার নির্ধারণ করা হয়, সেই ক্যালেন্ডার অনুযায়ী আগামীকাল 5 মে থেকে এখানে গোবিন্দভোগ জাতের যে আম রয়েছে সেই আমটি শুধুমাত্র পাড়ার অনুমতি রয়েছে। এছাড়া আগামী 20 মে থেকে হিমসাগর, 27 মে থেকে ল্যাংড়া এবং 5 জুন থেকে আম্রপালি জাতের আম ধাপে ধাপে কিন্তু এগুলো বাজারজাতকরণ শুরু হবে। তো আমরা এখন একটি আমবাগানে রয়েছে। এখানে আমবাগানগুলোতে এসে দেখেছি এখানে যে গোবিন্দভোগ জাতের যে আমটি রয়েছে এটি কিন্তু গাছেই অনেক গাছে কিন্তু আম পেকে গেছে ইতিমধ্যে, বা ব্যবসায়ীরা বলছেন তারা একটু দেরিতে ডেট পেয়েছেন। যদি একটু আগাম এই তারিখটি ঘোষণা করা হতো তাহলে তারা আরও আগে এই আমগুলো বাজারজাত করতে পারতেন। কারণ এখানে সাতক্ষীরা যেহেতু দক্ষিণ অঞ্চল, এখানে লবণাক্ত আবহাওয়ার কারণে এখানে আমটি একটু আগে ভাগেই পরিপক্ক হয় এবং আগে পাকতে শুরু করে। এছাড়া এখানে এবার বৃষ্টিপাত হওয়ার কারণে আমের আকারেও কিন্তু বেশ বড় হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি বাগানে যে এখানে যে আমটি রয়েছে এটি হচ্ছে গোবিন্দভোগ জাতের আম। এটি একটা থেকে দুইটা আমে কিন্তু 1 কেজি সাইজের আম হবে বলে এখানকার আম চাষিরা আমাদেরকে বলেছেন, এবং এখানে প্রচুর পরিমাণ আমের উৎপাদন হবে এবার। গত বছর এখানে জেলায় 50,000 মেট্রিক টন আমের উৎপাদন হয়েছিল, সেটি এবছর বেড়ে 62,800 মেট্রিক টন হতে পারে, এমনটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা কৃষি বিভাগ থেকে। এছাড়া গত বছর এখানে 4,100 হেক্টর জমিতে আম বাগান থাকলেও এবছর সেটি বেড়ে 4,300 হেক্টর জমিতে কিন্তু প্রায় 5,000 আম বাগান হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এছাড়া এবছর প্রায় 300 থেকে 500 মেট্রিক টন আম বিদেশে রপ্তানির সম্ভাবনাও রয়েছে। ইতিমধ্যে এখানকার বাগানগুলোতে বিভিন্ন অঞ্চল থেকে, দেশের বিভিন্ন অঞ্চলে যে সমস্ত পাইকারি ব্যবসায়ী রয়েছেন আমের, তারা এসে বাগানগুলোতে ভিড় করছেন। সরাসরি অনেকে বাগান থেকে আম কিনছেন, অনেকে আগামীকাল যখন বাজারে এই আমটি উঠবে, স্থানীয় যে আমের বাজার রয়েছে সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার, সেই বাজারে কিন্তু এই আমটি অনেকে কিনতে আসবেন। তবে এখানে এবছর কিন্তু এই সুযোগটি রাখা হয়েছে, যারা বাগানে এসে সরাসরি বাগান থেকে গাছ দেখে অনেকে আম কিনছেন, অনেকে বাগান সহ পুরো বাগানই কিনে নিচ্ছেন, অর্থাৎ বাগানের আম অনুযায়ী তারা একটা মূল্য নির্ধারণ করে সেটি কিনে নিচ্ছেন। তো এবার আমের দাম কিছুটা কম এখন পর্যন্ত, এমনটি বলছেন আম চাষিরা, কারণ প্রচুর পরিমাণে আম উৎপাদন হয়েছে, যে কারণে এখন এই আমের দামটি একটু কম থাকবে। যদি আগামীতে দুর্যোগের কোনো সম্ভাবনা থাকে বা দুর্যোগ আসে, সেক্ষেত্রে কিন্তু আমের দামটি কিছুটা বাড়তে পারে, এমনটি কিন্তু আশঙ্কা করছেন এখানকার যারা ব্যবসায়ী এবং যারা পাইকারি ব্যবসায়ী রয়েছেন। তারা বলছেন যে আগামীকাল থেকে মূলত যখন বাজারে আমটি উঠবে তখন বাজার দর অনুযায়ী এখানকার আমের দাম নির্ধারণ হবে। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরার আম বাগান থেকে আম সংগ্রহ ও বাজারজাতকরণের সবশেষ তথ্য। শাফিন। রাজীব, আপনাকে ধন্যবাদ। সহকর্মী আহসান রাজীব যুক্ত হয়েছিলেন সাতক্ষীরা থেকে, জানাচ্ছিলেন আমের উৎপাদন এবং বাজারজাতকরণ নিয়ে। চলতি সপ্তাহের শুরুর দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে দেখে নেব সবশেষ অবস্থা। পুঁজিবাজারের লেনদেন গত 3 সপ্তাহ যাবৎ কিছুটা নেতিবাচকতার মধ্য দিয়ে গেছে। তো সার্বিক সূচক নেমে এসেছে 5,000 পয়েন্টের নিচে। তবে আজকে সপ্তাহের শুরুর দিনে লেনদেনে ইতিবাচকতা দেখা যাচ্ছে, বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দরও বেড়েছে। এখনো পর্যন্ত সার্বিক সূচক DSEX বেড়েছে 15.91 পয়েন্ট, দাঁড়িয়েছে 4,933.82 পয়েন্টে। পাশাপাশি ডিএসসির সরিয়া সূচক এবং ভালো ভিত্তির প্রতিষ্ঠান নিয়ে DS30 সূচকগুলোও বেড়েছে। সরিয়া সূচক বেড়েছে এখনো পর্যন্ত 2.5 পয়েন্টের মতো, দাঁড়িয়েছে
1096.78 পয়েন্টে। এছাড়া DS30 সূচকটি বেড়েছে 3.11 পয়েন্ট, দাঁড়িয়েছে 1826 পয়েন্টে। এরই মধ্যে লেনদেন হয়েছে 268,58,00,000 টাকার লেনদেন। টাকার অঙ্কে খুব একটা বাড়েনি, তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে। শেয়ার দর বেড়েছে 234টি প্রতিষ্ঠানের, শেয়ার দর কমেছে 100টি প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত আছে 60টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সকাল 10টায় লেনদেন শুরুর পরপরই ইতিবাচকতা দেখা যায়। এরপর বেলা 11টা থেকে 12:30 অবধি কিছুটা নেতিবাচকতার মধ্য দিয়ে লেনদেন চলে বা সূচক কিছুটা পড়তে থাকে। তো সেখান থেকে আবারও ঘুরে দাঁড়ায় সূচক। এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে প্রায় 16 পয়েন্ট বেড়েছে সার্বিক সূচক DSEX। চলতি সপ্তাহে বেশ কিছু প্রতিষ্ঠানের পর্ষদ সভা রয়েছে পুঁজিবাজারে, দেখে নেব সেই তথ্য। চলতি সপ্তাহে পর্ষদ সভা রয়েছে DBH ফাইন্যান্স PLCর 4 মে, ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড 5 মে, একই তারিখে ফার ইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, লাফার্জ হোলসিম বাংলাদেশ PLC, IDLC ফাইন্যান্স PLC প্রত্যেকেরই পর্ষদ সভা রয়েছে চলতি সপ্তাহে। ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মাঝেও আখাউড়া স্থলবন্দরে বেড়েছে রপ্তানি আয়, তবে এখনো অনিয়মিত পণ্য আমদানি। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। পণ্য আমদানি অনিয়মিত হওয়ার কারণে রাজস্ব আয় ভাটা পড়লেও রপ্তানি আয় বেড়েছে আখাউড়া স্থলবন্দর দিয়ে। ভারতে হিমায়িত মাছ, রড, সিমেন্ট, প্লাস্টিকের মতো পণ্যগুলো এখন বেশি পরিমাণ রপ্তানি হচ্ছে, যার ফলে এই বন্দর দিয়ে রপ্তানি আয় অনেকাংশে বেড়ে গিয়েছে। 2023-24 অর্থবছরে এই বন্দর দিয়ে ভারতের রপ্তানি হয়েছিল 428 কোটি টাকার পণ্য, এবং এখন পর্যন্ত 2024-25 অর্থবছরের এই এপ্রিল পর্যন্ত ভারতের রপ্তানি হয়েছে 453 কোটি টাকার পণ্য, যা বিগত অর্থবছরের তুলনায় প্রায় 25 কোটি টাকা বেশি। এবং এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে আরও যেহেতু 2 মাস বাকি আছে এই অর্থবছরটি শেষ হওয়ার, সেক্ষেত্রে বলা যেতে পারে সব মিলিয়ে অন্তত 100 কোটি টাকার পণ্য এবার বেশি রপ্তানি হবে বলে তারা আশা প্রকাশ করছেন। তবে তারা চাচ্ছেন যে এখন যেহেতু শুধুমাত্র এই হিমায়িত মাছ, প্লাস্টিক, রড, সিমেন্টের মতো যেসব নিয়মিত পণ্যগুলো আছে সেগুলো রপ্তানি হচ্ছে, তার বাইরে নতুন নতুন কিছু পণ্য যেন তারা রপ্তানি করতে পারে সেই সুযোগটি তারা তৈরির চেষ্টা করছেন। তবে এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে মূলত পণ্য আমদানি অনিয়মিত হওয়ার অন্যতম কারণ হচ্ছে এখন যেহেতু টাকার বিপরীতে ডলারের মূল্য বৃদ্ধি, এর ফলে এই বন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি করে তারা খুব বেশি মুনাফা করতে পারেন না, যার ফলে তারা এখন পণ্য কম আমদানি করছেন। তবে তারা বলছেন যে এই ডলারের দামটি যদি আবার স্থিতিশীল হয়ে আসে, এছাড়া এই যে তারা দীর্ঘদিন ধরে যে দাবিটি জানিয়ে আসছিলেন এই বন্দর দিয়ে ভারত থেকে সব ধরনের পণ্য আমদানির অনুমতি, সেটি যদি মিলে তাহলে তারা আবারও পুরোদমে পণ্য আমদানি শুরু করতে পারবেন, যার ফলে এখানকার সরকারদের কিন্তু এই যে রাজস্ব সেটি কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে। একটু জেনে রাখি, এই বন্দর দিয়ে 2023-24 অর্থ বছরে সরকার রাজস্ব পেয়েছিল প্রায় 6.25 কোটি টাকার মতো, এবং এখন পর্যন্ত এই এপ্রিল পর্যন্ত সেটি দাঁড়িয়েছে 2,71,00,000 টাকার মতো, যার ফলে বলা যেতে পারে প্রায় অর্ধেকের মতো কিন্তু রাজস্ব আয় কমে গেছে বিগত অর্থ বছরের তুলনায়। তো আমার কাছে এই ছিল আখাউড়া স্থল বন্দর থেকে এখানকার পণ্য আমদানি রপ্তানি সংক্রান্ত সবশেষ তথ্য। ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে সরবরাহ বেড়েছে মশলা জাতীয় পণ্যের। দাম স্থিতিশীল থাকলেও বিক্রি কম বলছেন ব্যবসায়ীরা। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন কাজী মাহফুজ। বছরের অন্যান্য সময়ের চাইতে কোরবানির ঈদেই মশলা জাতীয় পণ্যের চাহিদা থাকে সবচেয়ে বেশি, আর এই চাহিদাকে মাথায় রেখে এখানকার ব্যবসায়ীরা 2-3 মাস আগে থেকেই চাহিদা অনুযায়ী মশলা আমদানি করে থাকেন। এবারও কিন্তু সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। 2 মাস আগে থেকেই খাতুনগঞ্জের বাজারে মশলা জাতীয় পণ্য, বিশেষ করে এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরা সহ অন্যান্য যে পণ্যগুলো আছে সেগুলো সরবরাহ বাড়িয়েছে। এখানে যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে স্বাভাবিক সময়ের চাইতে গত 1 মাস ধরে বেচা বিক্রি প্রায় 20% পর্যন্ত কমে এসেছে। দামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আজকের বাজারে এলাচ বিক্রি হচ্ছে মানভেদে 4,000 থেকে 4,500 টাকা। এছাড়া দারচিনি বিক্রি হচ্ছে 460 থেকে 480 টাকায়। অন্যান্য যে মশলাগুলো আছে সেগুলোর দামও অনেকটা স্থিতিশীল রয়েছে। তবে এখানে যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন হয়তো সামনে কোরবানির ঈদ, এই কোরবানির ঈদে মশলার চাহিদাটা বাড়বে এবং সেই ক্ষেত্রে বেচা বিক্রিও বাড়বে, যদিও এখনও পর্যন্ত বেচা বিক্রি অনেকটাই কম, এমনটাই কিন্তু দাবি করছেন। দেশীয় পেঁয়াজ মান অনুযায়ী বিক্রি হচ্ছে 45 থেকে 52 টাকা কেজি দরে। চায়না রসুন বিক্রি হচ্ছে 150 থেকে 170 টাকায়, আর চায়না আদা বিক্রি হচ্ছে 105 থেকে 110 টাকায়। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে আসলে এই খাতুনগঞ্জের বাজারে আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে দামও অনেকটা স্থিতিশীল রয়েছে, তবে বেচা বিক্রি অনেকটাই কম বলছেন এখানকার ব্যবসায়ীরা।
এদিকে কিশোরগঞ্জের সবচাইতে বড় পাইকারি ধানের মোকাম চামটা বন্দরে চলছে জমজমাট ধান বেচাকেনা। প্রতিদিন বিক্রি হচ্ছে প্রায় 4,000 টন ধান। আরো জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী মশিউর কায়েস। কায়েস, জানাবেন যে মোকাম থেকে কৃষক ভালো দাম পাচ্ছে কিনা ধানের, কি পরিমাণ ধান বিক্রি হয় চামটা মোকাম থেকে জানাবেন। শাফিন, কৃষকের দামের ব্যাপারটা যদি প্রথমেই বলি যে এখানে একটা অভিযোগ রয়েছে। সকাল থেকে আমি এখানে আছি যে একেবারে মানে সকাল থেকে কিন্তু কৃষকরা আমরা দেখেছি বিভিন্ন নৌকা বোঝাই করে এবং ট্রাক বোঝাই করে এখানে ফেরি রয়েছে, তার মাধ্যমে কিন্তু এই মোকামে আসলে ধান পৌঁছে দিচ্ছে। কিন্তু তাদের যে অভিযোগটা তারা হচ্ছে যে তাদের যে আসলে চাষাবাদ করতে গিয়ে আসলে ধান উৎপাদনের ক্ষেত্রে যে খরচটা হয় সেই খরচটা কিন্তু আসলে কাঁচা ধানের ক্ষেত্রে যখন তারা বিক্রি করে সেটাতে কিন্তু তারা পোষাতে পারছেন না। তারা যে বিষয়টি বলছে যে এখানটায় আসলে 800 থেকে ধানের প্রকারভেদে 900 পর্যন্ত সর্বোচ্চ ধান কিন্তু আসলে পাইকারদের কাছে বিক্রি করতে পারছে সরাসরি কৃষকরা, যেটি যদি কিছুটা সময় পরে তারা বিক্রি করতে পারতো, অর্থাৎ শুকিয়ে যদি সেটি বিক্রি করা যেত, সেক্ষেত্রে কিন্তু তারা ধানের আসলে ভালো দাম পেত। তারপরেও আসলে কৃষক এবার কিন্তু বেশ উৎফুল্ল। তারা যে বিষয়টি বলছে যে এবছর কিন্তু তাদের ফলন হয়েছে বেশ ভালো। ফলনের কারণে কিন্তু আসলে তাদের যে ধানের পরিমাণ আছে তারা কিন্তু এই মোকামে নিয়ে আসলে ভিড় করছে। এবং আরেকটি বিষয়, তারা হচ্ছে যে খুব দ্রুত কিন্তু তারা আসলে এখান থেকে ধান বিক্রি করতে পারছে। আর এখানে যে প্রায় 4,000 টন ধান প্রতিদিন বিক্রি হয়, যার কিন্তু আসলে এখানকার যে তাদের সঙ্গে কথা হয়েছে, বাইকারদের সঙ্গে কথা হয়েছে, তারাও যে বলছে যে এখান থেকে কিন্তু জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু আসলে এখান থেকে আসলে কিন্তু ধান প্রেরণ করা হয়, যেটি কিন্তু দেশীয় চাহিদাতেও কিন্তু বড় অবদান রাখছে। প্রতিদিন যে ধান এখান থেকে বিক্রি হয় সেই ধান কিন্তু আসলে একেবারেই হাওর যে অঞ্চলটি রয়েছে সেই হাওর অঞ্চলের যে একেবারে প্রবেশদ্বার চামটা বন্দরটি রয়েছে, সেই চামটা বন্দর হাওরের প্রবেশদ্বার থাকায় হাওরের সকল ধান কিন্তু আসলে এই বন্দরে আসছে। তো কিশোরগঞ্জ থেকে আমার কাছে ছিল এই চামটা বন্দর থেকে সর্বশেষ তথ্য। মশিউর, আপনাকে ধন্যবাদ। মশিউর কায়েস যুক্ত হয়েছিলেন কিশোরগঞ্জ থেকে, জানাচ্ছিলেন দাম ভালো না পেলেও উৎপাদন ভালো হয় এই যাত্রায় বেঁচে গেল কৃষক। ধান বিক্রি হচ্ছে কিশোরগঞ্জের চামটা বন্দর থেকে, জানাচ্ছিলেন। এ ছিল এই সপ্তাহের বৌনিতে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।